সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্টে। আমি তারিকুল ইসলাম মাসুম আছি আপনাদের সাথে। যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন শুভেচ্ছা সবাইকে। আজকের আলোচনার বিষয় রাজনীতির নতুন ভাবনা। প্রতিদিন নতুন করেই নিজেকেও ভাবতে হয়, রাজনীতিকেও ভাবতে হয়। তেমনি রাজনীতির নতুন ভাবনা নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক সাবেক সংসদ সদস্য নিরুফার চৌধুরী মনি। আপনাকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত দর্শক, আমাদের সাথে আরও উপস্থিত আছেন রিটায়ার্ড আর্ম ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রাওয়ায়ের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ আব্দুল হক। আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। রাজনীতির নতুন ভাবনার কথা বলছিলাম। প্রতিদিনই তো নতুন নতুন ভাবনা নিয়ে মানুষের দিন শুরু হয়, আর রাজনীতিতেও যতই দিন যায় নতুন নতুন ভাবনা চলে আসে। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের রাজনৈতিক ভাবনা একরকম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনৈতিক ভাবনা একরকম, সাধারণ মানুষের রাজনৈতিক ভাবনা একরকম, নতুন একটি দল এসেছে তাদের রাজনৈতিক ভাবনা এমন। সর্বোপরি যাদের সাথেই কথা হয়, কথায় জানা যায় যে একটা নির্বাচিত সরকারের কথা বলেন, আবার কেউ কেউ বলেন সময় হলে নির্বাচন, সেই নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার আসবে, সংস্কার চলমান থাকবে। আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটি সাক্ষাৎকার দিয়েছেন বিবিসি বাংলাকে। সেখানেও তিনি এই সব বিষয়ে নানান কথা বলেছেন। শুরু করতে চাই নীলুফার চৌধুরী মনি আপনাকে দিয়ে। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা, অভিনন্দন। আমার সহ আলোচককে শুভেচ্ছা। রাজনীতির নতুন ভাবনা আসলে বাংলাদেশের জন্য এটা আরও বেশি প্রযোজ্য। অন্য দেশের তো থিমটা একই থাকে, থিম সংটা থাকে, হয়তো ডালপালা লতাপাতা আবার নতুন সংযোজিত হয়, কিন্তু বাংলাদেশের থিমটাই কেমন জানি, থিম সংটাই শুধু ঘুরে ঘুরে ঘূর্ণায়মান। তো কোনো সরকার বলে তো যে ডিসেম্বরে নির্বাচন, তো আবার আরেক হবু সরকাররা বলে যে আমরা বিশ্বাস করি না। তো এই যে টানাপোড়েন রাজনীতির নতুন ভাবনা, কিন্তু টানাপোড়েনের মধ্যে থেকেই ভাবনার সূচনা হচ্ছে এখন এই সময়টা ভীষণ অস্থিরতম সময় একটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের রাজনীতির জন্য। কারণ একই সাথে একটা অন্তর্বর্তীকালীন সরকার হলো, একটা সরকার পালিয়ে গেল। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণ এবং রাজনৈতিক দলরা আশা করলো যে সর্বোচ্চ 6 মাসের মধ্যে নির্বাচন দিবে। অন্তর্বর্তীকালীন সরকার সেটাকে 18 মাসে নিয়ে, যেটা সেনাপ্রধান বলেছিলেন সেটাই 18 মাসে নিয়ে গিয়ে থামালেন। ওখানেও মাঝে মাঝে বলেন যে ডিসেম্বর চাইলে ডিসেম্বরে ইলেকশন হতে পারে, চাইলে নভেম্বরে হতে পারে, আবার 26-এও চলে যেতে পারে, 26 জুনের মধ্যে 30 জুনের মধ্যে হতে পারে। আবার এটাও বলেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন, তারপরে এই যে আপনার নতুন ভাবনার তো কোনো ভাবনা, রাজনীতির ভাবনা, দেশ যেহেতু রাজনীতিতে চলে, রাজনীতির ভাবনার একটা স্থিতিশীলতা থাকা চাই, কিন্তু এইখানের ভাবনাগুলোর কোনো স্থিতিশীলতা নাই। যেটা একটা ছোট বাচ্চারা যেভাবে কথা বলে ঠিক তেমন কথা হয়ে যাচ্ছে, কিংবা পাগল যেভাবে কথা বলে ঠিক তেমন, যে একটু পরেই ভুলে গেল, একটু পরেই আবার আগের জায়গায় চলে গেল। তো এই আমরা আমাদের কথা এবং কাজের উপর ডিপেন্ড করে কিন্তু বাংলাদেশের মানুষ আমাদেরকে ভালোবাসে, শ্রদ্ধা করে, কিংবা ঘৃণা করে, কিংবা অপছন্দ করে। তো আমরা কেন জানি, আমরা যারা নীতি নির্ধারণের জায়গায় আছি বা আমরা চিন্তা করি জনগণের কল্যাণ করব, আমাদের একটা বয়স হয়েছে, আমাদের একটা অবস্থান হয়েছে, ওই অবস্থান এবং বয়সের থেকেও আমরা যদি বাচ্চাদের মতো কথা বলি যে সকালে একটা বিকালে একটা, তাহলে কিন্তু এই একটা দেশের জন্য, যদিও শুনতে ফানি শোনা যায়, কিন্তু দেশের জন্য কিন্তু এটা খুব চরমভাবে অমঙ্গলকর। সেই অমঙ্গলকর অবস্থায় আমরা থাকতে চাই না। আপনি দেখেছেন মাঝখানে সেনাপ্রধান একটা বক্তৃতা দেখেছেন, উনি বুঝালেন, উনি বুঝলেন দেশের অবস্থা ভালো না, আমরাও বুঝি দেশের অবস্থা ভালো না। একজন স্বরাষ্ট্র উপদেষ্টা রাতে 3টার সময় প্রেস কনফারেন্স ডাকেন, দেশের অবস্থা ভালো হলে ডাকার কথা না, কিন্তু উনি প্রেস কনফারেন্স ডেকেও আবার বলেন যে পরিস্থিতি আগের চেয়ে উন্নততর। এই যে অবস্থাটা, এই যে কথার খেলাপ, এই যে কথা একটা কাজে আরেকটা, এই জিনিসগুলো থেকে আমরা কিন্তু ভালো কিছু শিখতে পারছি না। আমরা প্রতিনিয়ত উষ্টাগত হচ্ছি, প্রতিনিয়ত আমরা আমাদের জায়গায় আমরা ভীষণ চিন্তাযুক্ত হচ্ছি যে আমাদের নেক্সট কী হতে যাচ্ছে, নেক্সট কি হতে পারে। কারণ একটা পতিত সরকারের অত্যাচারে মানুষ এতটাই অতিষ্ঠ ছিল যে মানুষ একদম হাফ ছেড়ে বেঁচেছিল। প্রত্যেকটা মানুষ
ঘর থেকে বাইরে বের হয়ে এসেছিল, বৃদ্ধ আবাল যুবক যুবতী শিশু থেকে শুরু করে আবার বৃদ্ধ বনিতা সবাই চলে এসেছিল। তার 2 দিন পরে যখন আমরা মব জাস্টিসকে হাতে তুলে নিতে দেখলাম, তখন কিন্তু আমরা আবারও আমরা উষ্টাগত হলাম। আরেকবার কিন্তু আমরা খেয়ে হারিয়ে ফেললাম যে আমরা কোথায় আসছি। তারপরে 3 দিন দেশের সরকার ছিল না, দেশের আপনার কিছুটা হলেও দ্রব্যমূল্যের দাম ওই টাইমটায় কমেছিল, কারণ আপনার ওই বাইতুল মোকাররমের খতিব যেমন পলাতক ছিল, ঠিক তেমনই সিন্ডিকেটরাও পলাতক ছিল, আমি এখন মনে করি যা। তারপরে সরকার আসলো, যে সরকার আসলো তার কোনো রাজনৈতিক দল নাই, সে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না, তারপরেও কিন্তু আমরা সিন্ডিকেটদের দৌরাত্মে আমরা কিন্তু অতিষ্ঠ হয়ে উঠছি। আমাদের একই দ্রব্যমূল্যের দাম চরম খারাপ অবস্থা, 2 সিন্ডিকেটের দৌরাত্মে আমরা কোনো জিনিস আজকে দেখি তো কালকে নাই, বাজার থেকে উধাও। এই জায়গা থেকে বলতে চাই যে রাজনৈতিক নতুন ভাবনার সাথে বাস্তবতার মিল রেখে ভাবনা করা উচিত। জি, ধন্যবাদ আপনাকে। কর্নেল আব্দুল হক, রাজনীতির ভাবনা বাস্তবসম্মত হওয়া উচিত, একটা কথা বলেছেন। আপনি কি ভাবছেন, আপনার ভাবনায় কি বলে এখনকার রাজনীতি কেমন আছে, কেমন হওয়া উচিত? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সঞ্চালক এবং আমার একজন দেশের সম্মুখ সারির রাজনীতিবিদ মুনিয়াপা। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, একটা বিশেষ দোয়া রব্বুল আলামিন বান্দাদেরকে শিখিয়েছেন। আমরা গোলাম, আল্লাহর গোলাম। হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, দয়াবান, ক্ষমা করতে তুমি ভালোবাসো, অতএব তুমি আমাদেরকে ক্ষমা করো। আজকে আমি দৃঢ়তার সাথে বলতে চাই, আজকে আমরা এই মুক্ত পরিবেশে আজকে যে বসে আছি, এটা আল্লাহ ক্ষমা করেছেন বলে আমরা বসতে পেরেছি। কেননা আমরা জাতিগতভাবে খুব যে একটা সুশৃঙ্খল উৎকৃষ্ট মানের একটা জাতি পৃথিবীতে, তা নই। আমরা মানুষকে প্রতিশ্রুতি দেই একটা, কাজ করি আরেকটা, দেখাই একটা, ভিতরে আরেকটা। এই যে দ্বৈত চরিত্রের আমাদের দেশবাসী, এবং দেখুন এটা হওয়ারও পিছনে অনেক কারণ আছে, সে কারণটার গভীরে আমরা কেউ যাই না। এমন একটা দৈত্য দেশের প্রতিবেশী চতুর্দিক দিয়ে আমাদের ঘিরে রেখেছে, সে দৈত্য ক্ষোভ এবং লোভ, এ দুটো আপনার ঈগল যেমন আকাশ থেকে তাকিয়ে থাকে কিভাবে তার সেই শিকারকে এত উপর থেকে তাকিয়ে এরকম পানির ভিতর থেকে তেল তুলে নিয়ে আসে, এমনকি টাইগারকে পর্যন্ত উঠিয়ে নিয়ে যায়, বড় বড় প্রাণীকে পর্যন্ত ঈগল নিয়ে যায়। সেই দৃষ্টি দিয়ে আমাদের প্রতিবেশী দেশ আমাদেরকে দেখছে। তাদের প্রতিটি জায়গায়, বাংলাদেশের ৭৫ সাল থেকে শুরু করে নয়, অনেক আগে থেকে প্রতিটি জায়গায় তাদের এজেন্টগুলোকে বসিয়ে রেখেছে, কিন্তু বারবার তারা ব্যর্থ হচ্ছে। কেন জানেন? এই দোয়াটা পড়লাম যে সেটার জন্য আল্লাহ আমাদেরকে বারবার ক্ষমা করেন। আমরা একটু প্রতারণা করি মানুষের সাথে, আমরা তো মানুষকে বোকা বানাই, নেতারা বোকা বানায় আমাদেরকে। সেই পরিস্থিতিতে যখন দেশ সমস্ত আশা ছেড়ে দিল, এই ছোট ছোট বাচ্চারা, আমাদের ভাই বোনরা, স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা মাত্র ৩৬ দিনে যা দেখিয়েছে পৃথিবীর ইতিহাসে কেউ দেখাতে পারেনি। মোদির ক্ষোভ, দুঃখ, অজিত দোভালের দুঃখ, ক্ষোভ তো এখানেই। এখন আসুন এই পরিস্থিতির কথা, রাজনৈতিক পরিস্থিতি, যে সময়ে এ দেশের মানুষ আশা ছেড়ে দিয়েছিল যে হয়তোবা আমাদের ললাটের লিখন হাসিনার মতো ফেসিস্ট ইন্ডিয়ান একটা সরকার আমাদের উপর চেপে বসছে, এর থেকে মুক্তির কোনো উপায় নেই। অনেক মিটিংয়ে লক্ষ লক্ষ লোক হয়েছে, সাধারণ একটা সাউন্ড গ্রেনেডের পরে দেখা যায় সেখানে শুধু স্যান্ডেল আছে, মানুষ নাই। অথচ এই ছেলেরা হাত বাড়িয়ে দিয়েছে, হাত খুলে দিয়েছে, মারুন, আরো কত মারতে পারেন। সেই বিজয়ের পরে আমরা কি দেখলাম? প্রথমত কয়েকদিন রাজনৈতিক ঐক্য দেখলাম, সবাই একসাথে বসলো, উঠলো, দুঃখজনক হলেও সত্য। তখন তারা বললেন, মনিয়াপা যে বললেন, সকালে একটা বলে, বিকালে আরেকটা বলে, তখন রাজনৈতিক দলগুলো বলল যে আপনারা যতদিন লাগে সংস্কার করেন, আমরা সংস্কারে আপনাদেরকে সহযোগিতা করব। ঠিক কিনা আপনি বলুন? আমার স্পষ্ট মনে হচ্ছে, মনিয়াপারও মনে হচ্ছে। কিন্তু কি হলো? কিছুদিনের মধ্যেই আমরা কি শুরু করলাম? অন্তর্বর্তীকালীন সরকারকে জোর জবরদস্তি করে তাকে নির্বাচন দেওয়ার জন্য আমরা, হ্যাঁ ঠিক আছে, রাজনৈতিক দলগুলো এগুলো করবে, কিন্তু তারা একবারও চিন্তা করছে না এই সুযোগ নিয়ে
দেশে সে পতিত সরকারের যে লক্ষ লক্ষ কোটি কোটি এজেন্ট বসে আছে, অর্থ নিয়ে, বিত্ত নিয়ে, তাদের ইন্টেলিজেন্স অর্গানাইজেশন নিয়ে, তাদের টেরোরিস্ট অর্গানাইজেশন নিয়ে, এবং হাজার হাজার অস্ত্র নিয়ে, লুট করা অস্ত্র নিয়ে, তারা যে প্রতিনিয়ত দেশকে ঘায়েল করার জন্য, আবার হাসিনার মতো ফেসিস্টকে আনার জন্য, অথবা সেনাবাহিনী এবং রাজনৈতিক দলগুলোকে মুখোমুখি করার জন্য, অথবা সেনাবাহিনীর সাথে জনগণকে মুখোমুখি করার জন্য প্রতিনিয়ত যে চর্চা চলছে, প্রোপাগান্ডা চলছে, সেই দিকে কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃত্বের, আমি একজন অ্যানালিস্ট হিসাবে, রাজনৈতিক অ্যানালিস্ট হিসাবে, যদিও আমি কোনো একটা দলের সদস্য, কিন্তু এই মুহূর্তে আমি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বলতে চাই, তারা উদার অবস্থায় পড়ে আছেন। তারা বুঝছেন না দেশটাকে কোন দিকে তারা নিয়ে যাচ্ছে। বিশ্বাস করুন, আজকে ডক্টর ইউনূসের মতো একজন উঁচু মাপের, বিশাল মাপের, আকাশচুম্বী উচ্চতায় যার মর্যাদা, সেই লোকটাই দেশের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী হওয়া তার জন্য কোনো বিষয় না। এটা তার জন্য অতি তুচ্ছ একটা ব্যাপার আমি মনে করি। তার যে হাইটটা এখন আছে, সেখানে তাকে আমরা পেয়েছি একটা দুর্যোগময় অবস্থায়। এই পরিস্থিতিতে ওনার মতো যদি লোক না থাকতো কি হতে পারতো, একটু চিন্তা করে দেখুন। আরেকটা দেখুন, সেনাবাহিনী প্রধান আপনার ওয়াকারুজ্জামান, যে কথাই বলুন, আমার ব্যক্তিগত মতামত আমি দিতেই পারি, আপনি আপনার মতামত দেন, কিন্তু সমালোচনা করবেন না। আপনি আপনার মতামত দেন, আরেকজনকে ঘায়েল করে আপনি করবেন না। তিনি যদি সেই সময় সেই স্ট্যান্ডটা না নিতেন, ইন্ডিয়া যা চেয়েছিল যে সেনাবাহিনী এবং এই দেশের জনগণ যখন মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হবে, ঠিক ইউক্রেনের মতো আমরা এই দেশটাকে নিরাপত্তার অজুহাতে আমরা দখল করে নিব। ইউক্রেন থেকে তো দখল করতে পারেনি, বিকজ পুরো ওয়েস্টার্ন পাওয়ার ইনক্লুডিং আমেরিকা ওয়াজ উইথ দ্যাম, এই জন্য পারে নাই। কিন্তু আমাদেরকে যদি সেই আমাদের নিজস্ব আত্মঘাতী খেলার সময় যদি ইন্ডিয়া এই অজুহাতে দখল করে নেয় যে আমাদের সেভেন সিস্টারের জন্য সমস্যা হবে, আমাদের নিজস্ব নিরাপত্তার জন্য সমস্যা হবে বলে আমরা এই দেশটাকে শান্তি প্রতিষ্ঠার জন্য হাসিনার সাথে চুক্তি অনুযায়ী আমরা আমাদের সেনাবাহিনী পাঠিয়েছি। সেই আইন একটু শেষ করে নেই। সেই পরিস্থিতি থেকে রক্ষা করার জন্য সেনাবাহিনী যথার্থই বলেছেন। আমি সতর্ক করছি আপনাদেরকে, যদি আপনারা ঐক্যবদ্ধ না হন, দেশবাসী যদি পুরো ঐক্যবদ্ধ না হয়, এই ফেসিস, যেটা আমাদের উপদেষ্টা বলেছেন, প্রধান উপদেষ্টা বলেছেন যে সেই পতিত সেই ফেসিস সরকার আবার জাগ্রত হতে চাচ্ছে, যদি এই মুহূর্তে মনি আপার মতো রাজনীতিবিদ এবং তার দল, অন্যান্য দলের সব রাজনীতিবিদরা যদি এই মুহূর্তে ঐক্যবদ্ধভাবে না দাঁড়ান, তাহলে কিন্তু আবার ফেসিস্টের আবির্ভাব ঘটবে। ঐক্যবদ্ধ হওয়ার জন্য একটা ঐক্যের প্রতীক দরকার। জি, সেই প্রতীক কি? দেখুন, ডক্টর ইউনূস ক্যান বি দ্য প্রতীক। হি ইজ দ্য ম্যান। ওনার কোনো পলিটিক্যাল অ্যাম্বিশন নাই। ওনার পিছনে সব দলগুলোকে দাঁড়ানোই, দেশপ্রেমিক দলগুলোকে দাঁড়ানোটাই ঐক্য। অন্য কোনো প্রতীকের দরকার নাই। ডক্টর ইউনূস ইজ দ্য প্রতীক। আসবো আপনার কাছে। নীলুফার মনি, রাজনৈতিক দলগুলো বলেছিল এই সরকারকে সমর্থন দিয়েছে, কিন্তু আমার যতদূর মনে পড়ে যে সরকার গঠনের পরদিনই বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল পল্টনে একটি সভা করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছিল। আপনার কি মনে আছে? তাহলে আজ আমরা যখন কথা বলছি, বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন যে ডিসেম্বর নয়, জুনেই নির্বাচন দেওয়া যেতে পারে। আপনি জুন বলেছেন, জুনেই আমি বলছি। তার আগে আমার ভাই কয়েকটা কথা বললেন, ওনার কথা প্রথম শুনলাম আমি। ওনার কথা শুনে মনে হলো উনি খুব আবেগী মানুষ। আবেগ দিয়ে আর যাই হোক না কেন, রাজনীতি অতটা চলে না, যার প্রমাণ আমরা অনেকবার প্রমাণিত হয়েছি। উনি বলেছেন যতদিন লাগে সংস্কার করুন। এটা সব দল বলেছে কিনা আমি জানি না, বিএনপি যে কখনোই বলে নাই, আমি চ্যালেঞ্জটা ওনার লুফে নিলাম। কারণ বিএনপি বলেছেন যে সংস্কার দরকার, সংস্কার করুন, আমরা আপনাদের সহযোগিতা করব। সংস্কার করুন, পাশাপাশি নির্বাচনটাও দিন। সংস্কার করতে বিএনপি না করে নাই, সংস্কারের সহযোগিতাও বিএনপি করতে না করে নাই, এবং সহযোগিতা করছে। বিএনপির অফিসে গেলে বোঝা যায় যে সংস্কার নিয়ে কত লেখাজোখা, ওই সংস্কারের কপিগুলো নিয়ে আবার এইখানে কোনটা ঠিক থাকবে, কোনটা ভালো হবে, কোনটা ভালো হবে না, এগুলো কিন্তু একটা লেন্দি প্রসেস। এবং সংস্কার আবহমান কাল যাবৎ চলে আসছে, থাকবে। সরকার থাকলেও সংস্কার থাকবে, নতুন সরকার আসলেও সংস্কার থাকবে, এটার কোনো শেষ নাই। সো এটা কোনো অজুহাত হতে পারে না। 2 নাম্বার হলো যে ডক্টর ইউনূস বড় মাপের মানুষ, আমি অস্বীকার করি না। সারা বিশ্ব তাকে চেনে, এবং অনেক দেশ অনেকখানে ডক্টর ইউনূসের নামের সাথে বাংলাদেশ জড়িত থাকে। আমি নিজেও এইখানে গর্বিত বোধ করি। তার মানে এই না যে উনি রাষ্ট্র শাসনে খুব পারদর্শী।
একজন ভালো সাইকিয়াট্রিস্ট যে ভালো ডাক্তার হবে এমন কিন্তু কথা না, সে ভালো ডাক্তার হতে পারে না, ভালো সাইকো প্রবলেম হলে দেখতে পারে। একজন ভালো ইকোনমিক্স ভালো বিজ্ঞানী হতে পারে না, ভালো অর্থটা বুঝতে পারে। সো একটা মানুষ পরিপূর্ণ সব কিছু না। এখানে চরম আবেগ দিয়ে কথা বললে চলবে না। বাংলাদেশ যে অবস্থায় ছিল, খুব খারাপ অবস্থায় ছিল, এখন বাংলাদেশ কিন্তু খুব ভালো অবস্থায় নেই, আরও খারাপ অবস্থায়। কারণ যে জিনিসটা আপনার চালের দাম যখন কেজিতে 10 টাকা বাড়ে এবং তেল যখন বাজার থেকে উধাও হয়ে যায়, পরের দিন 8 টাকা বাড়ার পরে লিটারে যখন তেলের বোতলগুলো আবার শুভাবর্ধিত হতে থাকে, তখন বুঝতে হবে যে আমরা কোথায় আছি। এবং উনি যদি পারদর্শী হতেন তাহলে প্রথমেই আগে এই যে সরকার নিয়ে কথা বললাম, অন্যায়কারী, হায়না, ফ্যাসিস্ট সরকার নিয়ে কথা বললাম, তাদের যারা পালিয়ে গেছে সেটার জন্য আগে যোগাযোগ করতেন যে এই লোকগুলো পালাচ্ছে, প্রত্যেক দিন পালাচ্ছে। শুধু হাসিনা পালিয়েছে তা না, পালাচ্ছে। কেন পালাচ্ছে? পালানোর সুযোগ কারা করে দিচ্ছে, এটার জন্য দায়বদ্ধ উনি। ওনাকে এটার জবাব এক সময় না এক সময় দিতে হবে। নাম্বার 2, উনি পালিয়ে যারা দেশে আছে তাদের কি বিচারটা করেছে? যদি তাদের বিচারটা একদম সলিড হতো, যদি বিচারটা ত্বরিত হতো, তাহলে কিন্তু আপনার এত অসহযোগ, এত আন্দোলন, এত অন্যায়, এত চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই বাড়তো না এইভাবে। কারণ বিচারের বাণী নিভৃতে কাঁদে, আগেও কেঁদেছে, এখনও কাঁদে। যদি আইনের অনুশাসন বলবৎ থাকতো, যদি আপনার মাইন্ডসেটের মধ্যে যদি এই সরকারের থাকতো যে যেই অপরাধী হোক আমি তার বিচার করব, তাহলে এটা হতো না। যদি তাই হতো, উনি যাদের নামে এত সুন্দর কথা বললেন, তাদের সরকারের ছত্রছায়ায় একজন সরকারের বাইরে এসে দল গঠন করে একজন আপনার ডিসিদের কাছ থেকে রিকুইজিশন নিয়ে বাস নিয়ে এসে বা প্রত্যেক জায়গায় এত টাকা কোথায় পেল, তাদের আয়ের উৎস কি, এই কথাগুলো জিজ্ঞেস না করে তাদের নামে মারহাবা বলার কোনো কারণ নাই। সেই আমার বন্ধুকে, যে আমার সমালোচক, সেই হচ্ছে আমার বন্ধু। আমি ওদের বন্ধু হিসেবে কথা বলতে চাই, কোনো আবেগ নিয়ে কথা বলতে চাই না। সেই জায়গায় যদি আপনি সেনাপ্রধান যেটা বলেছেন ঠিক আছে, কখনো ওনার জন্য ওটা ঠিক ছিল, কখনো ঠিক ছিল না। উনি প্রথম বলেছেন 18 মাসের আগে নির্বাচন হবে না, তো সেটাই কিন্তু হলো। তো সেনাপ্রধান এখন যে কথাগুলো বলছেন, তার মানে রাষ্ট্রের অবস্থা কতটা খারাপ এখান থেকে বোঝা যায়। এবং এই সেনাপ্রধানের কাছে ব্যক্তিগতভাবে আমি ভীষণভাবে ঋণী, এই কারণে বলছি যে এটা সত্যি, সেই দিন যদি 5ই আগস্ট যদি উনি ওই ডিসিশন না নিতেন, তাহলে আরও 5-10 হাজার প্রাণহানি ঘটতে পারত। এই প্রাণহানিগুলো না ঘটানোর জন্য এবং দেশটাকে আপনার গৃহযুদ্ধের হাত থেকে বাঁচানোর জন্য আমি ব্যক্তিগতভাবে এবং দলের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তার প্রতি। কিন্তু তারপরেও আমি বলতে চাই, দেশের অবস্থা তো ভালো হয় নাই। দেশের অবস্থা, যদি উনিও বলছেন দেশের অবস্থা ভালো হয় নাই, সেই জন্য আমি একটা সরকারকে চোখ বন্ধ করে আমি 100 নম্বর দিতে পারি না। আমি 5-10 দিতে পারি কিনা, আমি নাম্বার খাতা দেখব সে অঙ্কটা পেরেছে কিনা, তারপরে আমি নাম্বার দিব। আসলো জুনের কথা, আপনি বলেন যে একটা তত্ত্বাবধায়ক সরকার এবং ইন্টারিম গভর্নমেন্টের আপনার ইকুইভ্যালেন্ট প্রায় একই। এটা তত্ত্বাবধায়ক তো সবাই মিলে দেয়, এটাও সবাই মিলে করেছে, কারো প্রতিবাদ ছিল না ওনাদেরকে নিয়ে। যদিও ওনারা কেউই এই জুলাই অভ্যুত্থানের সঙ্গে তারা কেউই এটার সাথে ইনভলভ ছিলেন না, তারপরেও আমরা কেউ কিছু করি নেই যে মন্দের ভালো তো ভিক্ষা চাই না, কুত্তা খাওয়া। শেখ হাসিনা যে গেছে এটার জন্য আমরা আল্লাহর কাছে শুকর। সেই জায়গায় ওনারা যেটা করেছে, ওনারা এসে বলেছিলেন ওনারা অনেক কিছু ভালো কাজ করবেন, ওনারা নির্বাচনটা নিয়ে কোনো কথাই বলেন নাই। প্রথমেই বিএনপি, আপনি যে কথাটা বললেন, প্রথমেই বিএনপি কিন্তু সেই মিটিং হয়েছিল 6 তারিখে, 5 তারিখের পরে আপনার 7 তারিখে সম্ভবত সরকার গঠনের আগে, তখনই কিন্তু বলেছিল যে এখন যে সরকার আসবে সেই সরকারের কাজ হবে সবার আগে একটা রোডম্যাপ ঘোষণা করা, কিভাবে নির্বাচন হবে, জনগণের মধ্যে শান্তি ফিরিয়ে আনা, ইত্যাদি ইত্যাদি। সেইখানে আপনার 7 মাস চলছে, এখন 7 মাস প্রায় আপনার চলে যাবে এই আর 2 দিন আসলে কালকে। তো সেই জায়গায় আপনার এই যে জুন মাস, আরও আছে 3 মাস, 3 মাসের মধ্যে তো একটা তত্ত্বাবধায়ক সরকার ইলেকশনই দেয়। তো সব যেহেতু ঠিক আছে, আপনার সিইসি বলছে কোনো সমস্যা নাই, অন্য রাষ্ট্রীয় হ্যান্ডসগুলো ঠিক আছে, পুলিশ আগের চেয়ে ভালো জায়গায় এসে কোনো মতো কাজ করছে, তো প্রশাসন ঠিক জায়গা মতোই আছে। যদিও প্রশাসনের অনেক ডিসিএসপি বদল হচ্ছে, এখনও হচ্ছে, 2 মাস আগেও হয়েছে, তাহলে আপনার নির্বাচন দিতে অসুবিধাটা কোথায়? নির্বাচন দিতেই পারে। এখনও 3-4 মাস আছে, ফেব্রুয়ারি চলে গেল, মার্চ মাত্র পড়লো। মার্চের পুরাটা ধরলে, আমি যদি 30-এর জন্য নির্বাচন ধরি,
তাও তো 4 মাস, 3.5 মাস, 4.5 মাস আছে। তাহলে সরকার চাইলেই দিতে পারে, তাহলে সরকারের এত সমস্যাটা কোথায়? আচ্ছা, একটু জিজ্ঞেস করে আসি আব্দুল হক, আপনার কাছে জিজ্ঞাসা। নীলুফার মনি তো অনেকগুলো কথা বললেন, প্রত্যেকে অবশ্য যার যার অবস্থান থেকেই কথা বলি। দেখুন, নীলুফার মনি আপার একটা রাজনৈতিক বাধ্যবাধকতা আছে। হ্যাঁ, উনি ইচ্ছা করলেই সব বলতে পারবেন ওনার মনের কথা, আমার কিন্তু সেটা নাই। হ্যাঁ, কেননা বাংলাদেশের রাজনীতি এমনভাবে পরিচালিত হয়, দলীয় রাজনীতিগুলো, ব্যক্তি স্বাধীনতা সেখানে নাই বললেই চলে। কারণ আপনি এমন একটা আইন তৈরি করেছেন পার্লামেন্টে, আপনার মেম্বারশিপ থাকবে না যদি আপনি দলের ইয়ের বিরুদ্ধে ভোট দেন। হ্যাঁ, 70 অনুচ্ছেদের কথাও আলোচনা এখন সংস্কারের মধ্যেও আছে। আমি এই কথাটা এই জন্য বলছি, নীলুফার মনি আপা কিন্তু একজন খুব আবেগপ্রবণ রাজনীতিবিদ, এবং তিনি আপনারা দুজনেই দুজনকে আবেগপ্রবণ বলছেন। কোনো মানুষ শোনে, আবেগহীন মানুষ কিন্তু মানুষ থাকে না, সে তখন একটা মূর্তিতে পরিণত হয়। মানুষের মধ্যেই আবেগ থাকবে, এই সিংহের মধ্যে আবেগ থাকবে না, পশুর মধ্যে আবেগ থাকবে না, হিংস্র থাবা তারা দিবেই। আবেগ নিয়েই জেনারেল জিয়াউর রহমান সেই 25শে মার্চ উই রিভলভ বলেছিলেন। হ্যাঁ, ওনার সাথে কিন্তু সৈন্য সামর্থ্য ছিল অল্প সংখ্যক, তখন কিন্তু আমরাও ছিলাম না, নীলুফার আপাও ছিলেন না। আবার একইভাবে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সে আবেগ নিয়েই ঘোষণা দিয়েছেন আমার দেশকে ভালোবাসতে হবে। ভালোবাসাটা হলো আবেগের বহিঃপ্রকাশ, অথবা আবেগটা হলো ভালোবাসার বহিঃপ্রকাশ, যেটাই বলি না কেন। আরেকটা জিনিস দেখুন, এই সেনাবাহিনীর ঐতিহ্য ইতিহাস নীলুফার মনি আপা আমার চেয়ে ভালো জানেন। উনি স্বীকার করেছেন যে জেনারেল ওয়াকার যদি সেটা না করতে একটা গৃহযুদ্ধের দিকে যেত দেশটা। আমি ডক্টর ইউনূসের কোনো পরিচিতি কিংবা পরিচিত কোনো ব্যক্তি নই, তার সাথে আমার কোনো স্বার্থ নাই। আমার স্বার্থ হলো দেশের স্বার্থ। সেই দেশের স্বার্থকে যদি আপনি চিন্তা করে দেখেন, নীলুফার মনি আপার কাছে জানতে চাই, 17 বছরে একটা পরিত্যক্ত কিংবা একটা বাড়িতে যদি ময়লার আবর্জনা জমতে জমতে, আমি জানি নীলুফার মনি আপার বাড়ি, বিশাল একটা বাড়ি আছে গ্রামে, সেই বাড়িতে যদি 17 বছরে খালি ময়লার আবর্জনা জমতেই থাকে, উনি কয়দিনে পরিষ্কার করবেন? সেখানে বিয়ে শাদী করাবেন ছেলে মেয়েদের, কত বছর লাগতে পারে সেটা পরিষ্কার করতে? খাল বিল নদী নালা আশেপাশে সব ময়লা আক্রান্ত। দেশটা 17 বছরে হাসিনার স্বৈরাচার শেষ করে দিয়েছে। এটা আবেগের কথা নয় মনি আপা, এটাই বাস্তবতা। আপনি বের হতে পারেন না কথা বলার জন্য। আমি সেখানে জীবন মরণ দিয়ে যুদ্ধ করেছি এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, আবেগ নিয়েই যুদ্ধ করেছি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। মনি আপা, ক্যান্টনমেন্টের ভিতরে মিছিল করেছি সবাইকে নিয়ে এই আবেগ দিয়েই, কিন্তু আবেগ ছাড়া না। আবেগ না থাকলে মিছিল বের করতে পারতাম না। 2রা আগস্ট এই সরকারের, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছি সকলকে নিয়ে, 3 বাহিনীর অফিসারদেরকে নিয়ে। এটা আবেগের মাধ্যমে হয়েছে, এবং সেজন্যই আমিও স্টেক হোল্ডার বলেই এই আবেগটা আমার আছে। এখন এই ছেলেরা 5টা বাস আনছে, 3টা বাস আছে, এই সমস্ত ছোটখাটো জিনিস বড় রাজনীতিবিদদের মুখ দিয়ে মানায় না বড় আপা। একটা বাস আনছে, কাদেরকে আনছে? যাদের পা নাই, হাত নাই, ওই লাঠি দিয়ে ভর দিয়ে চলে, রড দিয়ে পা বানানো, সেই সমস্ত ছেলেগুলো এগুলো আনছে। এটা একটা পয়েন্ট হতে পারে না। সেটা যদি ভাড়া দিয়ে, সরকারের নিয়ম আছে, আপনি কিন্তু সরকারি জিনিস ভাড়া দিয়ে নিতে পারেন। বিআরটিসি বাস আপনি ভাড়া দিয়ে নিতে পারেন, সরকারের অধীনে যে বাসগুলো আছে সেই ভাড়া দিয়ে নিতে পারেন। হ্যাঁ, এটা নিতে পারেন আপনি, সেটা নিতে পারেন। কিংস পার্টি কিন্তু অনেক হয়েছে আপা, কিংস পার্টি কিন্তু একটা না। আমরা যদি পূর্বের ইতিহাস চেষ্টা করি, শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ গঠন করছে ওই যুক্ত ফ্রন্টের থেকেই কিন্তু গঠন করেছিলেন, আপনি ভুলে যাবেন না মনে। এরপরের ইতিহাস কিন্তু আরো অনেক, আপনিও জানেন আমিও জানি। হ্যাঁ, এই দেশে অনেক দলই আছে, সেই কিংস পার্টিই ছিল। সুতরাং এই স্টুডেন্ট সে সাহসিকতা দেখিয়েছে, পদত্যাগ করছে, তার পদ ত্যাগ করে তারপরে সে দলে যোগদান করেছে। তো সুতরাং এদেরকে ক্রিটিসাইজ না করে, এদের যে স্যাক্রিফাইস এই দেশের জন্য, এই স্যাক্রিফাইসগুলো আমরা অবশ্যই শ্রদ্ধা করতে হবে। তারা আমাদেরই সন্তান, নীলুফা আপার সন্তান, আমার সন্তান, আমরাই তো এদেরকে তৈরি করেছি। তাদের বিরুদ্ধে না করে তাদেরকে একজন আমাদেরই একটা অংশীদার হিসেবে তাদেরকে আমরা গণ্য করতে পারছি না কেন? কেন? তাদেরও তো পলিটিক্স করার আছে, অধিকার আছে, সংবিধান তো তাদেরকে সেই অধিকার দিয়েছে। কেন তারা করলে আমাদের গায়ে গাত্রদাহ হবে কেন? তাদেরও নিজস্ব উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে, সেই লক্ষ্য উদ্দেশ্যের সাথে আমাদের দ্বিমত থাকতে পারে, কিন্তু আমরা একটা পলিটিক্যাল পার্টিকে অ্যাব্রাপ্টলি আমরা নেগেটিভ করে দিতে পারি না। তারপরে আসুন ডক্টর ইউনূসের কথা। ডক্টর ইউনূসের কথা মনি আপা স্বীকার করেছেন। এটা পার্লামেন্ট ভবন হইলে আমি আপার সাথে, হয়তো আমি 2জন পার্লামেন্ট মেম্বার যদি হইতাম, আপার সাথে আমার জমতো। নির্বাচন করেন, আগামী নির্বাচনে পার্লামেন্ট মেম্বার হয়ে যান, করবো কিনা, করতে পারি কিনা সেটা ভবিষ্যৎ বলবে। কিন্তু দেখুন, আমাদের ভিতরে এই জিনিসটা কেন উদ্ধৃত হয় না? এই ইন্ডিয়ার হেজিমনি আমাদের মধ্যে কেন নাই? এই জ্ঞানটা আমাদের নাই কেন?
ইন্ডিয়া যে প্রত্যেকটা দলের ভিতরে ইনজেক্ট করেছে তাদের লোকজন, তারা যে পরিকল্পিতভাবে আমাদের নাশকতা করছে সর্বক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, দ্রব্যমূল্যের ক্ষেত্রে, আইন শৃঙ্খলার ক্ষেত্রে, সর্বত্র তারা, এটা মনিয়াপা আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত না করতে পারি, এই দেশটা তো আমাদের সবাই, আবার কি আসুক আরেকটা 5 আগস্ট, এটা চাই আমরা? এটা চাইতে পারি না। আমরা একটা শান্তির দেশ গড়ার জন্য কেন ঐক্যবদ্ধ হই না? আপনি তর্কে জিতলে কি লাভ হবে আপনার, আমি বা তর্কে জিতলে কি লাভ হবে? দেশ যদি রসাতলে যায়, এই দেশটাকে নিয়ে আমরা কেন চিন্তা করি না? এটাই হলো আমার মূল কথা। আমি চাই ভালোবাসার বন্ধন, গভীর বন্ধন, দৃঢ়তা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, এই জিনিসটা যতক্ষণ পর্যন্ত না আসবে, বিশ্বাস করুন, পলিটিক্যাল পার্টির ভিতরেও যদি সেই ভালোবাসাটা না থাকে, পলিটিক্যাল পার্টি আছে বাংলাদেশে অনেক, তাদের মধ্যে নিজস্বদের মধ্যে ঐক্য আছে, তাদের মধ্যে নিজস্ব কোনো এরকম ইন্টিগ্রাল কোনো আছে যে মানুষকে মোটিভেট করে তারা ভালো মানুষে পরিণত করবে, চোর বাটপারদেরকে দেশ দল থেকে বের করে দিবে, এই ধরনের কোনো আইন কানুন আছে তাদের মধ্যে? বাংলাদেশের যত পলিটিক্যাল পার্টি আছে তাদের মধ্যে হচ্ছে সেই চোর বাটপারেই সামনের দিকে, সামনের সারিতে আস্ফলন দিয়ে বসে থাকে। সুতরাং এটাও আমাদের চিন্তা করতে হবে, দেশপ্রেম থাকলে এগুলো থেকে বের হয়ে এসে আমাদের সততার বন্ধনে, আস্থার বন্ধনে ফিরে আসতে হবে। সততার বন্ধন, আস্থার বন্ধন, ভালোবাসার বন্ধন। জি, বন্ধন হতে তো ক্ষতি নাই, বন্ধন যদি সত্যিই থাকতো, বন্ধনের তো বও নাই। উনি বললেন ভাই আমাদের যে ভারতের সঙ্গে সম্পর্ক যে কীভাবে রাখবে, উনি যে এই যে আমাদের সরকার প্রধান সম্পর্কে এত সুন্দর কথা বললেন, আমরাও বলি না তা না। উনি কিছুক্ষণ আগেই বলেছেন বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই, তার মানে সম্পর্ক ভালো আছে। উনি স্বীকার করেছেন বিবিসি বাংলাকে, স্বীকার করেছেন যে আমরাও যাচ্ছি, তারাও আসছে, সম্পর্ক চলছে। এই যে আমি একরকম বলবো, আরেকজন আরেক রকম কাজ হবে, তাহলে তো হলো না। কথার কাজে যদি মিল না থাকে, তাহলে সরকার প্রধানই হোক আর বাড়ির প্রধানই হোক, কাহিনী তো একই হলো। তো আপনি যে বললেন, বলার কথা তো ঠিক থাকলো। আপনি বললেন আমি ছাত্রদের সম্পর্কে বলি না, আত্মসমালোচনা, আমি ঠিকই বলেছেন, তারা আমাদের সন্তানের মতো। আর ওরা এখন আর ছাত্র না, ওরা এখন একটা পূর্ণাঙ্গ দল যেহেতু ওরা আমাদের আমরা এখন সমালোচনা করবো একজন আরেকজনের বিরুদ্ধে, প্রতিযোগী। তো প্রতিযোগী যদি হয়, কিংস পার্টি কিভাবে হয় আপনি দেখেন, একজন পদ ছেড়েছে, আপনি খুশিতে বিগলিত চিত্তে বললেন, পদ ছেড়েছে একজন, আচ্ছা ভালো কথা, পদ ছেড়েছে। আরেকজন সেই পদটা দখল করেছে মাহফুজ সাহেবের ভাইয়ের নাম হচ্ছে মাহবুব আলম। সে বিএনপির একসময় মহসিন হলের নেতা ছিল, এখন মনে হয় ওই পার্টির, নাগরিক পার্টির সে 4 বা 5 নাম্বার লোক, সহ সম্পাদক বোধহয়, সহ যুগ্ম আহ্বায়ক। তা এই যে আপনি বললেন, তা যে কথাগুলো আপনার স্টাডির প্রবলেম আছে, আপনি জানেন নাই ঠিক মতো, আপনি বাধ্যবাধকতা বলেছেন যে আমি আমার বাধ্যবাধকতা থেকে, আপনি বাংলাদেশে আমাকে যারা চিনে, সমস্ত বাংলাদেশে এইটুক হিসেবেই আমার টকশো তারা দেখে, আমি অনেক সময় প্রায় সময় আমি দলের বিপক্ষেও স্ট্যান্ড নিতে পারি। এটা যেমন সত্য, আমি আওয়ামী লীগ অনেককে কথা বলতে দেয় নাই, আমি আমার মৃত্যুকে হাতে রেখে আমি বলেছি যে আমার এটা এক্সটেনশন লাইফ। একটা মানুষ তো 30 বছরও বাঁচে, তার যদি সুন্দর লাইফ হয়, 30 বছরও সুন্দর করে বাঁচতে পারে। সেখানে আমার 30-এর বেশি হয়েছে, আমি সুন্দরভাবেই বেঁচেছিলাম। হতে পারে তো পতিত সরকার আসার পরে আমরা খুব খারাপ অবস্থায় ছিলাম, সেটা মেনে নিয়েই, আল্লাহর উপর ভরসা করে সেটা মেনে নিয়েই তখনও আমি কথা বলতে ছাড়ি নাই, যার প্রমাণ এই অ্যাঙ্কাররা আছে। আর বাধ্যবাধকতার কথা যদি বলেন, এটা বললাম। আর এখন সংশোধন নাই যে আমার বাধ্যবাধকতা 70 অনুচ্ছেদ আমার উপর কার্যকর করবে। আর 70 অনুচ্ছেদ ছাড়াও বহিষ্কার যে কোনো দলে যে কোনো সময় করতে পারে। আমরা দলে আছি, দল করি, দলের সুখ আল্লাহ, দলের মধ্যে যেহেতু আমাদের জন্ম, ওইটাকে না আমরা আমাদের ভালো মন্দগুলোকে ওইভাবে মেনে নিয়ে চলা শিখে গেছি, যেটা আপনারা শিখেন নাই। আপনারা আসলেন, গেলেন, দেখলেন, চলে গেলেন, মানে আপনি যাওয়ার সময় 2টা উদ্গীরণ করে গেলেন। কি উদ্গীরণ করে গেলেন সেটা আমি বললাম না, বাট আমার অবস্থানই ওইখানে। আমি ভালো মন্দ নিয়েই, আমি ওই আব্দুর রহমান বলেছিল মুস্তফা আলীর প্রবাদ বন্ধু গল্পে, ইনহাস্তু আতনুম, এই তো আমার জন্মভূমি। আমি ওইভাবে বলতে চাই যে ওইটা আমার জন্মভূমি। তো ওখান থেকে আমি আর কোনো দল করি নাই, আমার ব্যাকগ্রাউন্ডে আর কোনো দল নাই, আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডে আর কোনো দল নাই। সো ভালো মন্দ মিলে আমি আপনার মতো বলতে পারবো না, এক গাদা উদ্গীরণ করতে পারি না। আমি উদ্গীরণ করি, আমিও করি, আমি পয়েন্টে এমন উদ্গীরণ করি যেটা আপনি কল্পনাই করতে পারবেন না। আমি অনেক সময় অনেক কিছুর সাথেই স্বীকার করি
স্বীকার করার মানসিকতা বাংলাদেশের রাজনীতিবিদদের ভীষণ কম। তারপর আমি স্বীকার করে যদি কেউ আমি সরি বলতে পারি, আমার ভুল হতেই পারে, আমি মানুষ, আমি ফেরেশতা না, আমি শয়তানও না যে আমি জেনে শুনে খারাপ কাজ করব। আমি ফেরেশতাও না যে আমি না জেনে খারাপ কাজ করব, জেনে ভালো কাজ করব। সো এই জায়গাগুলো আমাদের বুঝতে হবে যে আমরা হঠাৎ করে ডাইভার্ট করতে করতে শেষে কিন্তু কিছুই থাকে না। এই জন্য একটা জায়গায় আছি, একটা জায়গায় দেখি কি হয় শেষ পর্যন্ত। প্রত্যেকটা মানুষের জীবন যে বর্ণাঢ্য হতে হবে এমন কোনো কথা নাই। অনেকগুলো মানুষের মিলনস্থলকে একজন মানুষকে বর্ণাঢ্য করে। হতে পারে কোনো সেনাপ্রধান, হতে পারে কোনো রাষ্ট্রপ্রধান, হতে পারে কোনো দলীয় প্রধান, হতে পারে কোনো আপনার সমাজ প্রধান, এগুলো সব কিছু, কিংবা একটা স্কুল কলেজের ক্যাপ্টেন, কিংবা কোনো ক্রিকেট বোর্ডের ক্যাপ্টেন, এই যে প্রত্যেকেই হয় না, কিন্তু কোয়ালিটি কিন্তু প্রায় কাছাকাছি প্রত্যেকেরই আছে। তো ওটা যখন আমি মানবো তখন কিন্তু আমার আর অত কষ্ট হবে না, এই কষ্টগুলো হবে না। এবং আমরা যুদ্ধ করতে পারি, যেটা আপনি পারেন না। আপনি যুদ্ধ থেকে আসছেন, আপনি কিন্তু যুদ্ধের ভয়ে আপনি উদ্গীরণ করছেন, বাট আমরা কিন্তু থেকেই যুদ্ধ করছি। অনেক সময় হেরে যাচ্ছি, অনেক সময় জিতে যাচ্ছি, অনেক সময় সমান। এটা মেনে নিয়েই আমরা, ওই ভিয়েতনামের মানুষগুলো নাকি একটা সময় এরকম যুদ্ধ করতো, পিঠে বন্দুক রেখে, সামনে বুকে বাচ্চা রেখে বা রান্না বাড়া রেখে নারীরা যুদ্ধ করতো। আমাদের অবস্থাটা এরকম। তো সেই জায়গা থেকে বলতে চাই যে আমাকে কিনতে পারা যায় না আল্লাহ রহমতে। আমি কোনো ওই ধরনের আবেগ আমার আছে, আবেগ ছাড়া রাজনীতি হয় না, এটাও সত্যি কথা বলেছেন। কিন্তু যে আবেগটা শুধুই আবেগ নির্ভর, যে আবেগের মধ্যে বাস্তবতা খুব কম থাকে, সে আবেগ দেশের জন্য না। দেশের জন্যে আবেগের সাথে বাস্তবতা থাকতে হবে। আবেগ শুধুমাত্র সন্তানের আবেগে হবে না। দেশের জন্য সব সন্তানই আমার সন্তান হতে হবে। ঠিক সেইভাবে নাগরিক পার্টির যেটা, তাদেরকেও আমরা সন্তান মনে করি বলেই তারা, আমরা যে সমালোচনা করছি ওই সমালোচনাটাই ওদের মেন। ওরা যদি ওটা মেনে চলে, ওটা পরিহার করে চলে, ওরা একদিন একদম সাবস্টিটিউট হবে। আমি এইটুকু বলতে চাই। বলবো না যে ওরা 1 নাম্বার হবে, 2 নাম্বার হবে, 5 নাম্বার হবে। আমার 1, 2, 5 আমার কথা না। আমার কথা ভালো রেজাল্ট করা, ভালোভাবে বুঝে পড়া। আমার বাবা একটা কথা বলতেন, তুমি ফার্স্ট হও আমি চাই না, কিন্তু তুমি পড়াটা পড়ো, এটা আমি চাই। প্রত্যেকটা, কোনো সিলেবাস থাকবে না, তোমাকে পড়ার জন্য ওই ক্লাসটা দেওয়া হয়েছে। এই যে এই জায়গাটা থেকে শিক্ষা, কিন্তু ছোট ছোট জায়গা থেকে শেখার আছে, ওটাই পরবর্তী জীবনে ইমপ্লিমেন্ট করতে হয়। আমার লাইফটা এরকম, আমি ইমপ্লিমেন্ট। ধন্যবাদ আপনাকে আব্দুল হক, অনেকগুলো কথা বলে ফেললেন। নীলুফার মনি, আপনার বক্তব্য শুনবো, এরপর আমরা শেষ করতে চাই আজকে। এখন আমি খুব শ্রদ্ধা করি নীলুফার মনি আপাকে, কেননা এখন না, উনি যখন পার্লামেন্টে বক্তব্য রাখতেন তখন আমি শুনেছি তার বক্তব্য। হ্যাঁ, তার মধ্যে অবশ্যই আবেগও আছে এবং সেটা বাস্তবের আবেগ। এবং আমরা যারা সেনাবাহিনীতে চাকরি করেছি, আমাদের কিন্তু সেই আবেগটা বাস্তবতার চেয়ে আরও কঠিন। সেটা কেমন? আমরা একমাত্র ইনস্টিটিউশনের, যেখানে অফিসাররা, সৈনিকরা পবিত্র কোরআন ছুঁয়ে শপথ করে নিজের জীবন উৎসর্গ করার শপথ গ্রহণ করে। অর্থাৎ একমাত্র প্রতিষ্ঠান, বাংলাদেশের প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্টও কিন্তু এই শপথ নেয় না যে আমার নিজের জীবন উৎসর্গ করিয়া হইলেও আমি আমার দেশকে রক্ষা করিব। আমি কিন্তু সেই লোক একজন, দেশের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে। এখানে কোনো আবেগ মিশ্রিত কথা, অবাস্তব কথা আমি কখনো বলি না। আমার ট্র্যাক রেকর্ড দেখেন, কমপক্ষে 2000 ভিডিও আছে, কমপক্ষে হলেও বিভিন্ন চ্যানেলে এবং হক ভয়েসে। কোথাও আমি আবেগ দিয়ে কথা বলিনি। দেশের মুক্তির জন্য, দেশের স্বাধীনতার জন্য, দেশের উন্নতির জন্য, দেশের মানুষের উন্নতির জন্য, দেশের মানুষের মোরাল উন্নতির জন্য, চারিত্রিক উন্নতির জন্য আমি কথা বলি। খালি রাজনৈতিকভাবে উজ্জীবিত স্লোগান দিয়ে মানুষকে চরিত্র বদলানো যায় না। মানুষকে চরিত্র বদলাতে হলেও সেই ধরনের কাজ করতে হবে, আপনাকে ওই লেভেলে যেতে হবে। কি কথা বললে, কিভাবে বললে একটা মানুষের জীবনে পরিবর্তন আসবে, কোন কথা দিয়ে, সেটা রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন আমাদেরকে। সেই রব্বুল আলামিন যিনি আপনার আমার সৃষ্টিকর্তা, আমরা ভুলে যাই যে আমরা আল্লাহর গোলাম। আল্লাহ আমাদেরকে বলেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, নিশ্চয়ই আমি জিন এবং ইনসানকে, মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার গোলামি করার জন্য। এই জিনিসটা আমরা ভুলে যাই। রাজনীতি করতে গিয়ে বলি যে আল্লাহর নাম নেওয়া যাবে না, আল্লাহর কথা বলা যাবে না, এখানে ধর্ম আনা যাবে না। ঘরের মধ্যে কথা বলবে যেখানে রাজনীতি আনা যাবে না। এক জায়গায় ধর্মীয় আলোচনা হয়েছে, এখানে রাজনীতি আনা যাবে না। অথচ সেই রব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছেন যে সর্বত্র তোমরা এটাকে ব্যবহার করো। এই ব্যবহার করলে
সেই শয়তান যে ওত পেতে বসে আছে, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন এই শয়তান নমরুদ মরদুদ শয়তান প্রতিটি মুহূর্তে তোমাদেরকে মিসগাইড করার জন্য ভালো লোকদেরকে বিশেষ করে ওত পেতে থাকে। আপনি দেখুন একটা বক একটা জলাশয়ে বসে আছে, এক পা উপরে এক পা নিচে, ঘন্টার পর ঘন্টা সে বসে থাকে। মাছ যখন বুঝতে পারে এখানে কিছু নেই, সেখানে আসে, খপ করে মাছটাকে টেনে তোলে। শয়তান ঠিক এইভাবে ওত পেতে বসে থাকে কর্নেল হকের দিকে, মুনিয়াপার দিকে, আপনার দিকে, আমার দিকে। আমরা বুঝতে পারি না, সেই জন্য আল্লাহ শিখিয়েছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি জানেন তো কোরআন শরীফ পড়তে হলে আগে আউযুবিল্লাহ পড়তে হয়, বিসমিল্লাহ পরে। আমি কথাগুলো এই জন্য আনলাম, ইন্ডিয়ার মোদি এবং তার 14 গোষ্ঠী, তার এই 150 কোটি লোক যতটুকু ধার্মিক, তাদের ধর্ম নিয়ে আমাদের দেশের দুঃখ। মোদি যে উপাসনা করে ঘোরাঘুরি দিয়ে, সেটা কিন্তু আপনার হয় না, মৌলবাদ হয় না, সেটা কিন্তু জঙ্গিবাদ হয় না। মানুষ হত্যা করে, মুসলমানদেরকে হত্যা করে, সেটা কিন্তু জঙ্গিবাদ হয় না। আমাদের দেশের পলিটিশিয়ান কিংবা আমি আপনি যখন ধর্মের কথা বলবো তখন আমরা মৌলবাদী হয়ে যাই। আমি দাঁড়িয়ে রেখেছি, আমার বাপ দাদারা, যেই বাপ দাদারা এই দেশ পাকিস্তান বানিয়েছিলেন তাদেরও দাড়ি টুপি ছিল, সেই দাড়ি টুপিকে আমরা রাজাকার আলবদর বানিয়ে দিয়েছি। এই অবস্থানগুলো মুনিয়াপাদের মতো এরকম সরব পলিটিশিয়ানরা যখন বুঝবেন, এবং ইন্ডিয়ান হেজিমনি, আমি কিন্তু ইন্ডিয়ার কথা বলি নাই, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই শব্দটা আমি উচ্চারণ করে নাই মুনিয়াপা, আমি বলেছি যে ইন্ডিয়া যে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে প্রতিটি মুহূর্তে, সেই সম্পর্কে আমরা ওয়াকিবহাল নই। অবশ্যই ইন্ডিয়ার বন্ধুত্ব না থাকলে কি হবে আমাদের, আমরা নতুন বন্ধু সৃষ্টি করব, আমাদের সে বন্ধু সৃষ্টি করব নতুন। আমরা 7 সিস্টারকে আমরা বন্ধু বানাইতে পারি, আমাদের নতুন করে বন্ধু বানাইতে পারি। এই জিনিসগুলো রাজনীতিবিদদের মুখে মনের ভিতর রাখতে হবে। ইন্ডিয়া যেমন আমাদেরকে বিভক্ত করার জন্য সর্বত্র সহযোগিতা করেছিল, আমরাও কিন্তু সেটা পারি আমাদের কাজ দ্বারা আমাদের আরও প্রতিবেশী দেশ বাড়ানোর জন্য। এই কৌশলগুলো, আমাদের স্ট্র্যাটেজিগুলো আমাদের রাজনীতিবিদদের বুঝতে হবে। তাদেরও আবেগ দিয়ে কথা বলে খালি মানুষের মন জয় করে এক একটা স্লোগান দিয়ে রাস্তাঘাটে নামিয়ে মানুষকে ওই পুলিশের মুখোমুখি করা, সেটাও সমীচীন হবে না। এই সমস্ত করতে গিয়ে অনেক আহত নিহত হয়েছে এই পর্যন্ত। আমাদেরকে বুদ্ধিমত্তার সাথে আমাদের প্রেমের উদ্ঘারণ করতে হবে। উদ্গীরণ বললেন না, সেই উদ্গীরণটা যাতে প্রেমের উদ্গীরণ হয়, সে যাতে আবর্জনার উদ্গীরণ না হয়। ধন্যবাদ এম এ হক। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলছি। নিরুপমা মনি কিছু বলবেন শেষ মুহূর্তে? শেষ মুহূর্তে বলতে চাই, আসলে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনটা দিলে জনগণের জন্য, রাজনীতিবিদদের জিনিস, রাজনীতিবিদদের হাতে ক্ষমতাটা দিয়ে রাষ্ট্র, তখন আমরা আশাবাদী হব। জনগণের কাছে যারা কমিটমেন্ট থাকবে তারা দেশ চালনা করবে, সেইখানে যদি কোনো সমস্যা হয় তারা জবাবদিহি করবে। আমি একটা কথা বলতে চাই এই প্রসঙ্গে, সেটাও আমি আমার বিনীত অনুরোধ মুনিয়াপার কাছে, যেহেতু উনি একটা দলের অনেক পুরনো একজন নেত্রী, আমার বিশেষ একটা অনুরোধ, সব দলের যারা আগামীতে ইলেকশনে জয়েন করবেন তাদের উচিত 300 আসনে সৎ, নির্ভীক, দেশপ্রেমিক, ইমানদার লোকদেরকে, যোগ্য লোকদেরকে বেছে তাদেরকে নমিনেশন দেওয়া, যাতে এই 300 আসনে ভালো লোক হয়, লুটেরা না আসে, যারা এই আমলাতন্ত্রের উপরে প্রভুত্ব বিস্তার করতে পারবে। সচিব দেশ চালাবে না, চালাবে যাতে ওই মন্ত্রী, চালাবে যে সেই সংসদ সদস্য। এই 300 আসনে যখন মনিয়াপার মতো মণিমুক্তগুলো একসাথে 300 আসনে দেওয়া যাবে, এই দেশ কখনো পিছনে ফিরে তাকাতে হবে না। আমি বিশেষ অনুরোধ করবো মুনিয়াপাকে, আপনাদের বৃহৎ দলে এই চোর বাটপারদেরকে, লুটেরাদেরকে, অসৎ উপায়ে যারা দুর্নীতি করে যাতে হাজার হাজার কোটি টাকা অর্জন করে আস্ফালন দেখাচ্ছে, খুন করেছে, গুম করেছে, তাদেরকে দল থেকে বহিষ্কার করুন এবং এই দল থেকে ভালো ভালো তেজস্বী মানুষকে, আপনার মতো তেজস্বী মানুষগুলোকে নমিনেশন দেওয়ার ব্যবস্থা করুন। সব দলকে আমার আহ্বান। ধন্যবাদ মনি, আপনাকে ধন্যবাদ। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন, অনেক কৃতজ্ঞতা। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।